না, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যারা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছ তাদেরকে স্বাগতম। আর আজকে এই অনলাইন ক্লাস ধারাবাহিকতায় নবম দশম শ্রেণীর জ্যামিতি উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 20 নিয়ে কথা বলবো। তাহলে এই উপপাদ্য 20 তোমাদের করতে হলে প্রথমে তো তোমাদের যে সকল বিষয়বস্তু জানতে হবে, প্রথমে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখন লক্ষ্য করো, আমরা উপপাদ্য 20 লিখেছি যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হলো আমাদের উপপাদ্য 20। যে উল্লিখিত তাকে আমরা সাধারণ নির্বাচন বলি। এই সাধারণ নির্বাচনের আলোকেই আমরা সেটা প্রমাণ করব। তাহলে যে সকল বিষয়বস্তু আমাদের দরকার, আমরা প্রথমেই সেই সকল বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখো, উপপাদ্য 20 কথাটা যখন লিখেছি সেখানে লিখলাম একটা চাপের একটি শব্দ আছে, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, চাপটা কি। এখানে এই চাপটা বলতে বৃত্তচাপ, যাকে আমরা সংক্ষেপে আমরা চাপ বলি। তাহলে এই বৃত্তচাপ বা চাপ আমরা প্রথমে সেটা জানব। তাহলে চাপ কি? একটি বৃত্ত আমি অঙ্কন করলাম। যে বৃত্ত অঙ্কন করার পর এই বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলা হয়। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলা হয়। দেখো, চাপ সংজ্ঞাটার মধ্যে পরিধি একটি শব্দ আসলো। তাহলে যারা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছ তাদের কাছে আমি 3টি শব্দে পরিধিটা জানতে চাই, যে বৃত্তের পরিধিটা কি। আশা করি লাইভ ক্লাসে যারা আছো তারা উত্তর দিবে, যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো। তাহলে পরিধি, তাহলে আমরা বললাম বৃত্তের যে কোনো দুটি বিন্দু। তাহলে বৃত্তের আমরা যে কোনো দুটা বিন্দু নিলাম, এ আর একটা বিন্দু নিলাম বি। তাহলে লক্ষ্য করো তোমরা বোর্ডে, যে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলা হয়। তাহলে দুটি বিন্দু নেওয়ার পর বৃত্তটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, এ একটি ভাগ আর উপরে আরেকটি ভাগ। এই দুটি ভাগের মধ্যে একটি অংশ তুলনামূলকভাবে ছোট, আরেকটি অংশ তুলনামূলকভাবে বড়। তাহলে এই যে তুলনামূলকভাবে বড় অংশটাকে আমরা বলবো অধিচাপ, আর ছোট অংশটুকুকে বলবো উপচাপ। তাহলে সেখানে দুটি বিন্দুর কথা বললাম। তাহলে আমাদের চাপের প্রান্তবিন্দু হবে দুটি, কারণ যে কোনো দুটি বিন্দুর মধ্যে। তাহলে চাপের প্রান্তবিন্দু হলো দুইটি। প্রান্তবিন্দু দুটি। তাহলে আবার লক্ষ্য করো যে আমরা চাপের সংজ্ঞাটা অন্যভাবেও দিতে পারি। তাহলে অন্যভাবে আমরা কিভাবে দিতে পারি? বৃত্তের যে কোনো যে বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে। তাহলে যেটা কি? তাহলে যে হলো বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের যে বলা হয়। তাহলে লক্ষ্য করো, আমরা একটা যে অঙ্কন করলাম, এ এবং বি বিন্দুতে একটি যে অঙ্কন করলাম। এতে বৃত্তের দুটি অংশে বিভক্ত হয়েছে। এই দেখো, উপরে একটি অংশ এবং এর নিচের একটি অংশ। তাহলে এই এক একটি অংশ হলো
বৃত্তচাপ। তাহলে সেখানেও যে অংশটি বড় অধিচাপ, আর যে অংশটি ছোট তা উপচাপ। এখন যদি এই যেটি বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কন করি, যে আমরা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কন করলাম, তাহলে এই কেন্দ্রগামী যে কে আমরা আরেকটি নামকরণ করতে পারি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি অংশে বিভক্ত করে, তাহলে দুটি অংশে যদি সমান বিভক্ত করে তাহলে উভয় দিকের অংশ সমান। তাহলে আমরা যদি এবি চাপ ধরি তাহলে সেই এক একটি চাপকে আমরা বলবো অর্ধচাপ। তাহলে আমরা একটা বৃত্তের আমরা তিনটি চাপ পাবো, একটি উপচাপ, একটি অর্ধচাপ, আরেকটি অধিচাপ। তাহলে আমাদের এই যে উপপাদ্যের আলোচনার মধ্যে যে চাপ অংশটুকু ছিল, এই চাপের অংশটুকু আমরা আলোচনা করলাম। এখন এই চাপের মধ্যবর্তী যে কোনো যদি বিন্দু নেই তাহলে সেই বিন্দুটাকে চাপের অন্তস্থ বিন্দু বলবো। চাপের অন্তস্থ বিন্দু। এখন আমরা জানবো যে এখানে একটি কোণের সাথে সম্পর্ক আছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে কোন শব্দটি আছে? তাহলে কোণ কর্তৃক খণ্ডিত চাপ আমাদের জানতে হবে, যে কোণ কর্তৃক খণ্ডিত চাপ। কোণ কর্তৃক খণ্ডিত চাপ। তাহলে এখন আসলো যে কোণ কর্তৃক খণ্ডিত চাপ, তাহলে সেই জিনিসটা কিভাবে হবে? একটি কোণ কোনো বৃত্তকে একটি চাপে খণ্ডিত বা চিহ্ন করে বলা হবে তখন যে একটি কোণ কোনো বৃত্তে একটি চাপ খণ্ডিত বা চিহ্ন করে বলা হয় তখন চাপের প্রান্তবিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়। চাপের প্রান্তবিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়। কোণের বাহুতে অবস্থিত। 2 নম্বর শর্ত, কোণের প্রত্যেকটি বাহু চাপের অন্তত একটি প্রান্তবিন্দু দিয়ে যাবে। চাপের অন্তত একটি প্রান্তবিন্দু দিয়ে যাবে। একটি প্রান্ত বিন্দু দিয়ে যাবে। অন্তত একটি প্রান্ত বিন্দু দিয়ে যাবে। আর চাপের অন্তস্থ সকল বিন্দু বা প্রত্যেকটি বিন্দু কোণটির অভ্যন্তরে থাকবে। বিন্দু কোণটির অভ্যন্তরে থাকবে। তাহলে দেখো কোণ কর্তৃক খণ্ডিত চাপ আমরা যে 3টি শর্ত উল্লেখ করলাম, এখন চিত্রের মাধ্যমে লক্ষ্য করো, একটি বৃত্ত অঙ্কন করলাম। একটি কোণ কর্তৃক খণ্ডিত চাপ, একটি কোণ অঙ্কন করলাম। তাহলে আমাদের এখানে কোনটা? সাধারণ শীর্ষবিন্দু কোনটা? সি। তাহলে এসিবি একটি কোণ। তাহলে চাপের প্রান্তবিন্দু কোণের বাহু, তাহলে কোণের বাহু কি হলো? এসি আর হলো বিসি। এই দুটি বাহু এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে গমন করলো। তাহলে এখানে এবিটা হলো চাপ।
তাহলে চাপের প্রান্তবিন্দু এ আর বি এবং কোণের প্রত্যেকটি বাহু, তা দেখো কোণের আমাদের দুটি বাহু থাকে, এই দুটি বাহুর প্রত্যেকটি চাপের প্রান্তবিন্দু দিয়ে গিয়েছে, এ বিন্দু দিয়ে গিয়েছে আবার বি বিন্দু দিয়ে গিয়েছে। এর জন্য শর্তের মধ্যে বলা হলো চাপের বিন্দু দুটির অন্তত একটি প্রান্তবিন্দু দিয়ে যাবে। তারপর বলা হলো চাপের অন্তস্থ বিন্দু, তাহলে এই চাপের অন্তস্থ যদি একটি বিন্দু পি নেই, তাহলে এই পি বিন্দুটি এসিবি কোণের মধ্যে অবস্থিত। তাহলে এই দেখো আমাদের আসলো কোণ কর্তৃক খণ্ডিত চাপ। এরপর অন্তর্ভুক্ত আমরা বৃত্তস্থ কোণের কথাটা বলবো, যে আমাদের বৃত্তস্থ কোণটা কি। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এই সংজ্ঞার আলোকে যদি আমরা বলি, বৃত্তের যে কোনো দুটি যে পরস্পরকে বৃত্তের উপরে কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো আমরা বৃত্তের দুটি যে অঙ্কন করলাম, এ সি, আরেকটি যে অঙ্কন করলাম বিসি। তাহলে বৃত্তের যে কোনো দুটি যে পরস্পরকে বৃত্তের উপরে কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যে যে কোণ উৎপন্ন হয়, যে এদের মধ্যে, তাহলে এখানে যে এসি আর যে হলো বিসি, তাহলে বৃত্তের উপর সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে কোণের শীর্ষবিন্দুটা হলো সি, তাহলে এসিবি এখানে কোণ, তাহলে এসি এবং বিসি যে এর মধ্যবর্তী কোণ হলো এসিবি, তাহলে সেই কোণকে মধ্যবর্তী এই সি কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো বা বৃত্তের অন্তর্লিখিত কোণ বলবো। তাহলে প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপে খণ্ডিত করে, তাহলে দেখো প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপে খণ্ডিত হয়। খণ্ডিত হয় এবং যে চাপে খণ্ডিত হয় বৃত্তস্থ কোণ এই চাপের উপর দ্বন্দ্বয়মান। যে চাপে খণ্ডিত হয় তে বৃত্তস্থ কোণ ওই চাপে দ্বন্দ্বয়মান। তাহলে এখানে এই সি কোণ প্রান্তবিন্দু বাহুটার এ আর একটা হলো বি, তাহলে এসিবি কোণটি এ বি চাপের উপর দ্বন্দ্বয়মান। এই চাপ হতে পারে উপচাপ, হতে পারে অর্ধচাপ, হতে পারে অধিচাপ। তাহলে দেখো আমরা এখানে বৃত্তস্থ কোণের কথাটা বললাম, এরপর আসলো আমাদের কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের কথাটা যখন বলবো, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যে এবিসি বৃত্তটি অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র হলো ও। যে এবিসি বৃত্তের কেন্দ্র হলো ও। একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, যে কি বললাম, একটি বৃত্তের কেন্দ্রের শীর্ষবিন্দু, তাহলে আমরা এখানে এ ও বি একটি কোণ অঙ্কন করলাম। এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত, তাহলে সেই কোণকে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলা হয়। আবার কথাটা বলছি, যে একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয় এবং কোণটি বৃত্তের যে কোনো চাপে খণ্ডিত করে, এই যে একটি চাপে খণ্ডিত করলো, কোণটি বৃত্তের যে কোনো চাপে খণ্ডিত করে।
আর কেন্দ্রস্থ কোণের যে চাপে খণ্ডিত করে তা হবে উপচাপ। তাহলে কেন্দ্রস্থ কোণ, প্রত্যেকটি কেন্দ্রস্থ কোণ কোনো বৃত্তে উপচাপে খণ্ডিত করে, আর এই উপচাপের উপরেই কেন্দ্রস্থ কোণটা দ্বন্দ্বয়মান। তবে এই কথাটি আমাদের অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে প্রযোজ্য না, অর্ধচাপের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ কেন? অর্ধচাপের ক্ষেত্রে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাই এক সরল কোণ হয়, আর বৃত্তস্থ কোণটা হয়ে যায় এক সমকোণ। তাহলে এই একটু লক্ষ্য করো যে কথাটা বললাম যে কেন্দ্রস্থ কোণ প্রত্যেকটি উপচাপে খণ্ডিত হয়। তাহলে বৃত্তের কোনো চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ বলতে এরূপ কোণকে বোঝায় যার শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থিত এবং কোণের বাহুদ্বয় চাপের প্রান্তবিন্দু দুটি দিয়ে যায়। আর এখন বললাম যে আমরা অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে উপচাপের কথাটা প্রযোজ্য নয়। কারণ কেন? যখন একটি চাপ বৃত্তকে সমান দুটি অংশে বিভক্ত করে তখন তাকে বলা হয় অর্ধচাপ। আর এই অর্ধচাপের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন কোণ হলো সরল কোণ, আর কেন্দ্রস্থ বৃত্তস্থ যে কোণটা হবে সেটা হবে এক সমকোণ। তাহলে দেখো আমাদের যে উপপাদ্য আজকে 20 নিয়ে কথা বলবো, সেই উপপাদ্যের মধ্যে ছিল বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই আমাদের সাধারণ নির্বাচন। এই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে আমাদের যে সকল বিষয়বস্তু জানা দরকার তাই তোমাদের সামনে সেই সকল বিষয়বস্তু আলোচনা করে দিলাম। এখন আসো আমরা সেই উপপাদ্যটা প্রমাণ আজকে আমরা করব। তাহলে দেখো আমরা প্রমাণটা করি যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বয়মান, তাহলে আমাদের একটি বৃত্ত দরকার। এই দেখো একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটার নাম দিলাম বি অর্থাৎ এবিসি। তা আমরা বললাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, তাহলে এ আসলো বৃত্তের একই চাপ, তাহলে আমরা একটা চাপ নিলাম বিসি। তো একই চাপ এর উপর দ্বন্দ্বয়মান বৃত্তস্থ কোণ নিলাম বি এসি, আর কেন্দ্রস্থ কোণ নিলাম বি ওসি। কারণ আমরা আগে বললাম যে বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু থাকবে বৃত্তের উপর, আর কেন্দ্রস্থ কোণের শীর্ষবিন্দু হবে কেন্দ্রেতে, বৃত্তের কেন্দ্রেতে। তাহলে সেই আলোকে আমরা চিত্রটা অঙ্কন করলাম। তাহলে আমাদের এই সাধারণ নির্বাচনের আলোকে আমাদের বিশেষ নির্বাচনটা বর্ণনা দিতে হবে, তবে বিশেষ নির্বাচনটা হবে চিত্র নির্ভর। তাহলে তোমাদের লেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বিশেষ নির্বাচন সর্বদাই চিত্রের নিচে হবে, ডানে বামে উপরে হবে না, এটা লক্ষ্য রাখতে হবে। আমাদের বইয়ের মধ্যে হয়তো উপরে ডানে বামে লেখা আছে, তোমরা সেভাবে যাবা না, কারণ এটা হলো আমাদের যে কোনো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে উপপাদ্যের চিত্র অঙ্কন করে তারপর বিশেষ নির্বাচনটা লিখতে হয়। তার কারণ বিশেষ নির্বাচন চিত্র নির্ভর। তাহলে আমরা এখানে একটু বিশেষ নির্বাচন লিখলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে একই চাপ বিসি এর উপর, দেখো একই চাপ বিসি এর উপর দ্বন্দ্বয়মান বৃত্তস্থ কোণ বিএসি। এখন ভাবতে পারো যে আমরা এখানে কেন বৃত্তস্থ কোণটা আগে লিখলাম, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমাদের শর্তের মধ্যে আগে বৃত্তস্থ কোণটা আসবে, যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই ক্ষেত্রে যদি ধরতে অনেক সময় সমস্যা হয়, তোমরা বিভক্তি লক্ষ্য করবা যে কার সাথে বিভক্তিটা যুক্ত আছে। এখানে র বিভক্তিটা যুক্ত আছে বৃত্তস্থ কোণের ক্ষেত্রে, তাই যে সাথে বিভক্তি যুক্ত থাকে সেটাকে আগে ধরে নিতে হবে। তাহলে দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ বিএসি এবং
কেন্দ্রস্থ কোণ বিওসি। তাহলে দেখো আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নাম। তাহলে শর্তটা কি? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দেখো আমাদের বিশেষ নির্বাচন। তাহলে আমাদের উদ্দীপকের যে চিত্র থাকে, আলোচনা থাকে, তার উপর ভিত্তি করে আমাদের বিশেষ নির্বাচনটা লিখতে হয়। এখন এই সাধারণ নির্বাচনে যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সে আলোকে থেকে আমরা বিশেষ নির্বাচনটা আমরা লিখলাম যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই চাপ কথাটা উল্লেখ আছে, তাই একই চাপ বিসি এর উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এর জন্য প্রথমে লিখলাম বৃত্তস্থ কোণ বিএসি কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপর, কেন্দ্রস্থ কোণ বিওসি কোণের শীর্ষবিন্দু কেন্দ্রের উপর। তাহলে প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে বিওসি সমান হলো 2BAC। তাহলে আমাদের সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন এবং চিত্র আমাদের শেষ হলো এই অংশটুকু। এখন এই প্রমাণ করতে গিয়ে যদি চিত্রে কোনো অংশ বাড়াতে হয় আমরা বাড়াবো। তাহলে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে অনেক সময় আমাদের অঙ্কন দরকার হয়ে থাকে। তাহলে আমরা এখন অঙ্কন করব। তাহলে দেখো অঙ্কন কি হলো? আমরা ধরে নিলাম বা মনে করলাম যে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তা আমরা মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, মানে এসি রেখাংশটা বৃত্তের কেন্দ্র দিয়ে যদি না যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা এ বিন্দু দিয়ে এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। তাহলে দেখো এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমরা এডি আঁকলাম। তাহলে আমাদের অঙ্কনের বিবরণটুকু শেষ হলো যে মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এসি রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রগামী রেখাংশ এডি আমরা অঙ্কন করলাম। তাহলে অঙ্কন শেষ। এখন আসো আমাদের প্রমাণ। আমরা প্রমাণের ক্ষেত্রে আমাদের বিওসি এবং বিএসি কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে প্রমাণ, তাহলে লক্ষ্য করো এখানে এ ও বি একটা ত্রিভুজ আছে, এ ও বি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে ও এ এবং ও বি সমান। কেন সমান? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সমান। এই কারণে ওএ এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, যার কারণে ওএ এবং ওবি সমান। একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে একটা উপপাদ্য 7 আছে, যদি একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান। আমরা সেই তত্ত্বের আলোকেও পড়তে পারি, আবারও বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সংলগ্ন কোণ দুটিও সমান। তাহলে এই এওবি ত্রিভুজের মধ্যে ওএ এবং ওবি সমান, তাহলে এওবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অথবা উপপাদ্য 7-এর আলোকে যদি আমরা বলি যে এওবি ত্রিভুজের ওএ এবং ওবি এই দুটি বাহু সমান, তাহলে তার বিপরীত কোণ দুটিও সমান। তাহলে ওএ বাহুর বিপরীত কোণ হলো বি, তাহলে ও বি এ কোণ সমান।
আর ওবি বাহুর বিপরীত কোণ হলো এ, তাহলে আমরা বলতে পারি ও এ বি। যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান। এই তত্ত্বের আলোকে আমরা সেটা লিখতে পেলাম যে বিপরীত কোণ দুইটিও সমান। আবার দেখো ত্রিভুজ এ ও বি, এ ও বি এর বহিস্থ কোণ বিওডি, বহিস্থ কোণ বিওডি। তাহলে এই তত্ত্বটা কি, আমরা যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এই জায়গায় এওবি ত্রিভুজের এও বাহিটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, ফলে বহিস্থ কোণ বিওডি উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ, তাহলে বিপরীত অন্তস্থ কোণ দুটি হবে বিওডি কোণের সন্নিহিত কোণ বাদ দিয়ে ত্রিভুজের যে দুটি কোণ আছে এই দুটি কোণকে বিপরীত অন্তস্থ কোণ বলা হয়। তাহলে এই আলোকে দেখো এওবি ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি সমান ও এ বি প্লাস ও বি এ। কারণ কি, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। দেখো আমরা এই শর্ত থেকে লিখতে পারি বা এই বি ও ডি সমান, এই দেখো ও বি এ সমান লিখতে পারি ও এ বি, কারণ আমাদের টার্গেট এ কোণের মধ্যে যাওয়া। ও এ বি প্লাস এই ও বি এর পরিবর্তে লিখলাম ও এ বি, তে বা বি ও ডি সমান হলো 2 ও এ বি। যে কেন, সুতরাং ও বি এ কোণ সমান হলো ও এ বি কোণ। আমরা এই কারণে এখন দেখো বিওডি সমান আমরা 2 ও এ বি লিখলাম, তাকে 1 নং একটি সমীকরণ দিলাম। আবার লক্ষ্য করো যে এওসি ত্রিভুজের ক্ষেত্রে ও এ আর ওসি সমান, তাহলে সি কোণ আর এ কোণ সমান। আবার এই ত্রিভুজের মধ্যে এও ডি পর্যন্ত বর্ধিত করলাম, ফলে বহিস্থ কোণ সিওডি উৎপন্ন হয়েছে, সিওডি উৎপন্ন হয়েছে। তাহলে বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এই একই আলোকে আমরা বলতে পারি যে একইভাবে বা অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি এ সি ও ডি সমান হলো 2 ও এ সি। আমরা সি কোণটাকে না নিয়ে কেন এ কোণটা নিলাম, কারণ আমাদের সম্পর্কটা এ কোণের সাথে আসতে হবে। তাহলে এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এই 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে দেখো 1 নং এর মধ্যে বাম পক্ষে আছে বিওডি আর 2 নং এর বাম পক্ষে আছে সিওডি। বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ আমরা যোগ করব। আমরা যোগ করে নিলাম। তাহলে বা দেখো বিওডি এবং সিওডি যুক্ত করার পরে আসলো বিওসি, আর এই জায়গায় 2 কমন যায়, ও এ বি প্লাস ও
ও এ সি। তাহলে ও এ বি এবং ও এ সি যুক্ত করার পরে আসলো বিএসি। সুতরাং বিওসি সমান হলো 2 বিএসি। তাহলে আমাদের যে প্রমাণটা ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে দেখো আমরা প্রমাণ করলাম যে কেন্দ্রস্থ কোণ বিওসি বৃত্তস্থ কোণ বিএসি এর দ্বিগুণ, যে প্রমাণিত। তাহলে আমি আশা করব তোমরা বাসায় এই উপপাদ্যটা প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে, মেসেঞ্জারের মাধ্যমে জানাবে, এর উত্তর দিতে চেষ্টা করবো। তা আজ এ পর্যন্ত এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।